শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত, আসলে আজকে এখানে নেটে খুব সমস্যা। এখানে নেটে হয়তো কোথাও কাজ চলতেছে, এই জন্য নেটে খুব সমস্যা। তো এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমাদের সপ্তম শ্রেণীর আজকে নির্ধারিত ক্লাস বাংলা ব্যাকরণ। তো আমরা বাংলা ব্যাকরণে আজকে শব্দ গঠন সম্পর্কে আলোচনা করব। শব্দ গঠন। তো শব্দ গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে শিখতে হবে শব্দটা কি। তো আমরা জানি যে একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি হয় শব্দ। একাধিক ধ্বনির অর্থবোধক সমন্বয়ে তৈরি হয় শব্দ। তো আমরা সেটাকে এভাবে সাজাতে পারি যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি, এক বা একাধিক একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। দেখো, এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। যেমন কলম, ক ল ম। এখন আমরা একটু এই সংজ্ঞার সাথে মিলিয়ে নেই যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়, তাহলে একাধিক ধ্বনি আছে কিনা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ক একটি ধ্বনি, ল একটি ধ্বনি আর ম একটি ধ্বনি, তাহলে একাধিক ধ্বনির সমন্বয় যেটা তৈরি হয়েছে অর্থবোধক, অর্থাৎ এটার অর্থ আছে কিনা। তো আমরা জানি কলম যে বস্তু দিয়ে লেখা হয়, লেখার কোনো বস্তুকে আমরা বুঝি, তো এটার একটি অর্থ আছে। এবং উচ্চারণযোগ্য, অর্থাৎ কলম এটাকে শ্রুতিমধুর ভাবে বা শুদ্ধভাবে উচ্চারণ করা যায়, উচ্চারণযোগ্য। তো এই জন্য এই এককটিকে বলা হয় শব্দ। একাধিক ধ্বনির সমন্বয় তৈরি হবে, অর্থ থাকতে হবে, উচ্চারণ যোগ্যতা থাকতে হবে, তাহলেই আমরা তাকে বলবো শব্দ। তো তোমরা শব্দটা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা যাব শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। দেখো, গঠনগত দিক থেকে শব্দকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। গঠনগত দিক থেকে শব্দকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায় বা দুই প্রকার বলতে পারি। যেমন এক, মৌলিক শব্দ, আর দুই, সাধিত শব্দ। আচ্ছা, মৌলিক শব্দটা কি এটা তোমরা আগেও শুনেছো যে মৌলিক শব্দটা হলো যে শব্দটিকে আর বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না। যে শব্দটিকে বা যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, তাই মৌলিক শব্দ। দেখো, তাই মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, অর্থাৎ যে শব্দটিকে আর বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না, সেই শব্দটি হলো মৌলিক শব্দ। যেমন বই, তারপরে কলম ইত্যাদি। তো এই শব্দগুলোকে কি আর ভেঙে বিশ্লেষণ করা যায়? তেমনি আছে গোলাপ,
গোলাপ এই শব্দগুলোকে আর ভেঙে বিশ্লেষণ করা যায় না, এই জন্য এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যদি তুমি এগুলোকে বিশ্লেষণ করো তাহলে বিশ্লেষণ হবে না, এগুলোকে ভেঙে আলাদা করা যাবে না। কিভাবে? যেমন দেখো কলম, তুমি যদি এই শব্দটিকে ভেঙে আলাদা করতে যাও, যেমন কল যোগ ম, এভাবে যদি তুমি ভেঙে আলাদা করতে যাও তাহলে সেটা কখনোই হবে না। যেমন এই কলের সাথে এই কলমের কোনো অর্থ নেই, কারণ বিশ্লেষণ করার নিয়ম হলো আমি যেভাবে বিশ্লেষণ করব তার মূল যে শব্দটি তার সাথে এই শব্দের অর্থ মিল থাকতে হবে। যদি এটার সাথে এটার অর্থের মিল না থাকে তাহলে এটি কখনোই শব্দ হবে না, আর এই শব্দটা বিশ্লেষণ হবে না। তাহলে এই কলম শব্দটার যদি মূল ধরি কল, কল মানে কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কোনো যন্ত্রকে বোঝায়, অর্থাৎ কলমকে নয়। এই জন্য এভাবে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ এই শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যাবে না। কলম, বই, গোলাপ, খাতা, এজন্য এই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হলো এটার উল্টা, যে শব্দকে বিশ্লেষণ করা যায়, ভেঙে আলাদা করা যায়, তাই সাধিত শব্দ। যে শব্দকে ভেঙে ভেঙে আলাদা করা যায়, বিশ্লেষণ করা যায়, তাই সাধিত শব্দ। যে শব্দকে ভেঙে আলাদা করা যায়, বিশ্লেষণ করা যায়, তাই সাধিত শব্দ। যেমন দেখো, যেমন চলন্ত, এই চলন্ত একটি শব্দ। এখন এই চলন্ত শব্দটিকে আমরা বিশ্লেষণ করতে পারি, ভেঙে আলাদা করতে পারি। কিভাবে? দেখো, চল যোগ অন্ত, এই অন্তটি হলো প্রত্যয়, আর চল হলো এটার মূল শব্দ। এই চলের সাথে এই চলন্ত অর্থ আছে। চলন্ত মানে গতিশীল, আর চল এটা অর্থ গতিকে বোঝাচ্ছে। তাহলে এই চলন্ত শব্দটিকে আমরা বিশ্লেষণ করতে পারি চল যোগ অন্ত। অন্ত হলো প্রত্যয় আর এই চল হলো মূল শব্দ, এটাকে আমরা ধাতুও বলতে পারি। তো যেই শব্দগুলোকে এভাবে বিশ্লেষণ করা যায় এবং মূল শব্দের সাথে এই শব্দের অর্থের মিল থাকে, এই ধরনের শব্দগুলোকে বলা হয় সাধিত শব্দ। তো তোমরা আবার একটু বুঝে নাও, যে শব্দটিকে বিশ্লেষণ করা যায় না, ভেঙে আলাদা করা যায় না, সেগুলো হলো মৌলিক শব্দ। আর যেগুলোকে বিশ্লেষণ করা যায়, ভেঙে আলাদা করা যায়, সেগুলো হলো সাধিত শব্দ। যেমন চলন্ত, চল যোগ অন্ত, অন্তটা হলো প্রত্যয়, চল হলো মূল, যেটাকে আমরা ধাতুও বলতে পারি। তো এই শব্দটিকে ভেঙে বিশ্লেষণ করা যায় বিধায় এই শব্দগুলোকে বলবো আমরা সাধিত শব্দ। তো তোমরা সাধিত শব্দ এবং মৌলিক শব্দ বুঝতে পেরেছো, এটা বোঝা খুব সহজ। এরপরে আমরা শিখব শব্দ গঠন। শব্দ গঠনটা কি? আসলে যেই উপায়ে শব্দ গঠন করা হয়, তৈরি করা হয়, সেটাই মূলত শব্দ গঠন প্রক্রিয়া। যেমন শব্দ গঠন বলতে সাধারণতভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি। শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি। শব্দ সৃষ্টি প্রক্রিয়া বুঝে
থাকি। শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি, যে শব্দগুলো কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি, আমাদের একটা ধারণা আছে যে শব্দ বিভিন্নভাবে সৃষ্টি হয়, যেমন উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে, তারপরে প্রত্যয়ের সাহায্যে, বিভক্তির সাহায্যে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে শব্দ গঠন প্রক্রিয়া মূলত দুটি, শুধুমাত্র প্রত্যয়ের সাহায্যে আর সমাসের সাহায্যেই শব্দ গঠন করা যায়, অন্যগুলো দিয়ে আসলে শব্দ গঠন করা যায় না। তো যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া হলো দুটি। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি। যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া হলো দুইটি, এক প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন, দুই সমাসের মাধ্যমে শব্দ গঠন। এক প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দুই সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে শব্দ গঠন। দেখো, শব্দ গঠন বলতে সাধারণভাবে আমরা শব্দ সৃষ্টির প্রক্রিয়া বুঝে থাকি, আর যে কোনো ভাষার শব্দ গঠন প্রক্রিয়া দুইটি, এক প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, দুই সমাসের সাহায্যে শব্দ গঠন। অর্থাৎ আমরা প্রত্যয়ের সাহায্যেও শব্দ গঠন করতে পারি আর সমাসের সাহায্যেও শব্দ গঠন করতে পারি। আর তোমরা মনে রাখবে যে বিভক্তির সাহায্যে, উপসর্গের সাহায্যে কখনো শব্দ গঠন করা যায় না। শব্দ গঠন প্রক্রিয়া মূলত দুটি, যে কোনো ভাষায় শব্দ গঠন প্রক্রিয়া হলো দুটি, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন আর সমাসের সাহায্যে শব্দ গঠন। এবারে আমরা দেখি প্রত্যয়ের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায়। প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন আমরা কিভাবে করতে পারি। প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, এক প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম প্রত্যয়ের মাধ্যমে, যে কিভাবে প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করা যায়। তোমরা দেখেছো নিশ্চয়ই, যেমন মিঠা যোগ আই, মিঠাই। যেমন মিঠা যোগ আই সমান সমান মিঠাই। এখানে দেখো মিঠা মূল শব্দ আর আইটি হলো প্রত্যয়। এই যে মিঠা মূল শব্দ আর আই হলো প্রত্যয়, সমান সমান মিঠাই। তাহলে এখানে মিঠাই শব্দটি তৈরি হয়েছে মিঠা মূল শব্দের সাথে আই প্রত্যয় যোগ হয়ে। তো মিঠাই বলতে যেটা আমরা খেতে খুব সুস্বাদু মিষ্টি এরকমের কোনো দ্রব্যকে বুঝে থাকি। তো দেখো প্রত্যয়ের সাহায্যে কিভাবে শব্দ গঠন হলো, এই যে আই প্রত্যয় যোগ হয়ে মিঠাই শব্দটা তৈরি হয়েছে। তেমনি ঢাকা যোগাই, ঢাকাই, গোলাপ যোগী, গোলাপি, চল যোগন্ত, চলন্ত, ডুব যোগন্ত, ডুবন্ত, এগুলো হলো সব প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। আবার দেখো চল যোগ অন্ত সমান সমান চলন্ত, চল যোগ অন্ত, তার এটি কি? এটি হলো প্রত্যয়। তো এভাবে প্রত্যয়ের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করা হয়। এরপরে আমরা আসবো সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে শব্দ গঠন, দুই সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে আমরা শব্দ গঠন করতে পারি। যেমন তোমরা সমাস আরো বড় ক্লাসে উঠলে সেখানে দেখবা বিভিন্ন রকমের সমাস আছে, 6 প্রকারের সমাস আছে।
সেখানে একটা সমাস আছে দ্বন্দ্ব সমাস, যেমন মাতা ও পিতা সমান সমান মাতা পিতা, তেমনি ভাই ও বোন, ভাই বোন, বাবা ও মা, বাবা মা, এরকম এগুলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো এরকম দ্বন্দ্ব সমাসের মাধ্যমেও নতুন নতুন শব্দ তৈরি করা যায়। আবার দিন দিন, প্রতিদিন, দিন দিন সমান সমান প্রতিদিন, প্রতিদিন। তো এটা মূলত অব্যয়ীভাব সমাস। তোমরা মনে রাখবে যে দ্বন্দ্ব সমাস ও অব্যয়ীভাব সমাসের মাধ্যমেই মূলত বেশিরভাগ শব্দ গঠন হয়ে থাকে। এই দিন দিন এটা হলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ, দিন দিন, প্রতিদিন। আর মাতা ও পিতা, মাতা পিতা, এটা হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো সমাসের সাহায্যে যে শব্দ গঠনটা হয় সেটা মূলত দ্বন্দ্ব সমাস আর এই অব্যয়ীভাব সমাসের মাধ্যমেই গঠন করা হয়ে থাকে। কিন্তু আমরা যদিও জানি যে উপসর্গের সাহায্যে শব্দ গঠন করা হয়, আসলে উপসর্গের সাহায্যে কখনো শব্দ গঠন করা হয় না। শব্দ গঠন হয় শুধুমাত্র এই দুটির সাহায্যে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা ছিল শব্দ গঠন প্রক্রিয়া আর শব্দ সম্পর্কিত আলোচনা। আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।